নমস্কার, হেলথলাইনের অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক স্বাগত। আর হেলথলাইনের অনুষ্ঠান মানে আপনারা জানেন চিকিৎসা সম্পর্কিত অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টিপস ডক্টরসরা দিয়ে থাকেন। তবে আজকেও কিন্তু একই রকম ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আলোচনা করব এবং যে আলোচনার বিষয় আজকে অ্যাপেন্ডিসাইটিস। কি করে বুঝবো আমার এই রোগটি হয়েছে, বা এটির যদি সুচিকিৎসা না হয় তবে কতটা ভয়াবহ পরিস্থিতি আসতে পারে এবং কি কি সিমটমস অর্থাৎ কিভাবে বুঝবো, কি লক্ষণ রয়েছে, এই সমস্ত বিষয়ে আজ আলোচনা হবে। নমস্কার, আমি অভিনন্দা এবং আমার সঙ্গে আজকে রয়েছে বিশিষ্ট চিকিৎসক তপন জ্যোতি ব্যানার্জি, জেনারেল সার্জন, পেডিয়াট্রিক সার্জন, ল্যাপ্রোস্কোপিক সার্জন, প্রফেসর অ্যান্ড এইচওডি ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক সার্জারি, ইনস্টিটিউট অফ চাইল্ডহুড। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য, সময় বার করে। এবং প্রথমেই যে প্রশ্ন আপনার কাছে রাখবো, এই অ্যাপেন্ডিসাইটিস সেটা আসলে কি? না, অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে যে এটা কমনেস্ট অ্যাবডোমিনাল ইমার্জেন্সি। আমাদের ইমার্জেন্সি সার্জারি যা আমরা ট্যাকেল করতে হয়, কমনেস্ট প্রবলেম হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। মানে অ্যাপেন্ডিসাইটিসের ইনফ্লামেশন, অ্যাপেন্ডিসাইটিসটা ফুলে যায়, অনেক সময় পেকে যায়, ফেটে যায়, এবং এইভাবেই রুগী আমাদের কাছে আসে বিভিন্ন প্রবলেম নিয়ে। কি কি থেকে হতে পারে? অ্যাপেন্ডিসাইটিসের হওয়ার মেনলি দুটো কারণ। ফার্স্ট হচ্ছে ইটিওলজির ভেতরে কারণ হচ্ছে অবস্ট্রাকশন ইন দ্য লিউমেন। অ্যাপেন্ডিক্স হচ্ছে সিকাম থেকে বেরিয়ে এসছে একটা ভেস্টিজিয়াল অর্গান, যেটা একটা লিউমেন আছে, মানে পুরো ভেতরে একটা গর্ত আছে। সেই গর্তের ভেতরে যদি কোনো কারণে ফিকোলিক মানে পায়খানা শক্ত হয়ে পাথরের মতো হয়ে ভেতরে ঢুকে যায়, বা মনে করুন আমরা যে অনেক সময় রাউন্ড ওয়ার্ম, খুব আমাদের দেশে তো খুবই কম এই রাউন্ড ওয়ার্ম, মানে হচ্ছে কৃমি ঢুকে মুখটা বন্ধ করে দেয়। অথবা মনে করুন যে খারাপ রোগ হয়েছে একটা সিকাম, মানে ওখান থেকে তো বেরিয়ে আসে অ্যাপেন্ডিক্সটা, ওই ওখানে কোনো গ্রোথ হয়ে মানে টিউমার হয়ে বন্ধ করে দিয়েছে মুখটা, তখন তার ডিস্টালি পরের অংশে অ্যাপেন্ডিক্সের জায়গাটার মধ্যে কালেকশন হয়, ইনফেকশন হয়, ফুলে যায় এবং ব্যথা হয়, জ্বর হয়, এইগুলি সমস্ত হয়। অ্যাপেন্ডিক্স এবং অ্যাপেন্ডিসাইটিসের ডিফারেন্সটা কি? না, অ্যাপেন্ডিক্স তো এটা একটা আলাদা একটা অর্গান। এইবার অ্যাপেন্ডিসাইটিস তখন ওটা প্যাথোলজিক্যাল হয়ে গেল, মানে ইনফেকশন হয়ে, তখন আমরা ওটাকে বলি অ্যাপেন্ডিসাইটিস। এবং অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে খুবই কমন পেটের ইমার্জেন্সি, যেটা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে ট্যাকেল করতে হয়। এই অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ বা সিমটমস কি কি হলে বুঝতে পারবো? অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ প্রথম হচ্ছে যে ব্যথাটা কিরকম হয়। প্রথম টু স্টার্ট উইথ, প্রথমে শুরুটা হয় সাধারণত পেরিএম্বেলিক্যাল পেন, মানে হচ্ছে নাভির চারিদিকে একটা ব্যথা, এবং দেখা যাবে আস্তে আস্তে সেই ব্যথাটা ডান দিকে চলে যাচ্ছে, এবং ব্যথাটা কিছুক্ষণ পরে দেখা যাবে যে প্রথমে ঠিক মতো বলতে পারে না যে কোনখানে ব্যথা, তারপরে দেখা যাবে যে দেখাচ্ছে যে হ্যাঁ ডান দিকে ব্যথা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা বমি, অ্যাপেন্ডিসাইটিস অ্যাসোসিয়েটেড ভমিটিং, বমি হতে পারে, অথবা নশিয়া, বমি পাচ্ছে, এটা হতে পারে। থার্ড হচ্ছে যখন আরেকটু পরে দেখা যায় ফিভার, জ্বর, কিন্তু প্রথম শুরুতে অ্যাপেন্ডিসাইটিসের জ্বরে 104-105 জ্বর হয় না, লো গ্রেড ফিভার 99, 100 এই ধরনের ফিভার হয়। একটা জিনিস মনে রাখতে হবে অ্যাপেন্ডিসাইটিসে, যে অ্যাপেন্ডিসাইটিস ইন মেজরিটি কেসেস অ্যাসোসিয়েটেড উইথ অ্যানোরেক্সিয়া, মানে হচ্ছে খেতে ভালো লাগছে না। পেশেন্ট এসে বলবে যে কি, বাচ্চাদের হলেও তাই, যে একটা বাচ্চা মনে করুন পেটে ব্যথা বলছে, আমি অনেক সময় রেফার পাই, একটা পেটে ব্যথা বলছে বাচ্চা, অ্যাপেন্ডিসাইটিস বলে রেফার পাই, এবং দেখা যাচ্ছে বাচ্চা, মাকে যখন জিজ্ঞাসা করি বাচ্চা খাচ্ছে, বলে সুন্দর খাচ্ছে, খাওয়ার কোনো অসুবিধা নেই। অ্যাপেন্ডিসাইটিস কিন্তু তা নয়। অ্যানোরেক্সিয়া মোর অর লেস এ কনস্ট্যান্ট ফিচার অফ অ্যাপেন্ডিসাইটিস, খেতে চাইবে না। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে দেখবেন যে কনস্টিপেশন, যে পায়খানা হয়নি, কাল কেউ হলো না, আজকেও তো পায়খানাটা হলো না। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের খুব কমন সিমটম আমাদের কাছে আসে, এবং তারপরে অনেক সময় কমপ্লিকেশন নিয়ে আসে। কি কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে? অ্যাপেন্ডিসাইটিস যদি ঠিকমতো চিকিৎসা না হয় তাইলে কি হবে? তাইলে সেটা ইনফেকশনটা আরো বেড়ে যাবে। একটা ইনফেকশন হলো, বেড়ে গেল, অ্যাপেন্ডিক্সটা ফুলে গেল,
আলটিমেটলি একটা অর্গানের মধ্যে যদি সেগুলো মানে ওখানে পুঁজ কালেকশন হয়ে যায়, সে ফাটিয়ে দেবে অ্যাপেন্ডিক্সটাকে। আর অ্যাপেন্ডিক্সটাকে যখন ফাটিয়ে দিল, তখন সেই ইনফেকশনটা গোটা পেটে ছড়িয়ে পড়লো। তখন দেখা যাবে গোটা পেটেই ব্যথা বলবে, এবং বাচ্চা বড় প্রত্যেকেই অনেক টক্সিক হয়ে যাবে। তার পালস রেট বেড়ে যাবে, তার টেম্পারেচার অনেকটা বেশি বেড়ে যাবে, রেসপিরেশন রেট বেড়ে যাবে, অনেক এই ধরনের কমপ্লিকেশন নিয়ে আসে। মোটামুটি কোন কোন এজের থেকে শুরু হতে পারে এই সমস্যা? না, অ্যাপেন্ডিসাইটিস যে কোনো এজে হতে পারে। এক হচ্ছে একদম মানে ছোটবেলা থেকেই হতে পারে, আবার একদম বয়সেও হতে পারে। অতএব অ্যাপেন্ডিসাইটিসের কোনো এজ বার নেই যে এই সময় হবে না। ইভেন আমাদের লিটারেচারে এটাও রেকর্ডেড আছে যে মায়ের পেটে থেকে ওর অ্যাপেন্ডিক্স ফেটেছে, এটাও লিটারেচারে রেকর্ড আছে। সুতরাং যে কোনো সময় অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। বিভিন্ন এজের ক্ষেত্রে কি বিভিন্ন সিমটমস নাকি? না, বিভিন্ন সিমটম মানে একটা কথা বলি, দেখুন বড় এবং বাচ্চা দুটো কিন্তু পার্থক্য আছে। বাচ্চাদের প্রবলেম কি, এ হচ্ছে ভেটেরিনারি সার্জারির মতো। যেমন একটা গরু ছাগল তাদের যারা চিকিৎসা করেন, বরং সেই চিকিৎসা অনেক কঠিন, কারণ তারা কথা বলতে পারে না, ঠিক মতো দেখাতে পারে না। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু তাই, বাচ্চারা ঠিক মতো বলতে পারে না। যেটুকু বলার মা রিপ্রেজেন্ট করে বাচ্চাকে, হ্যাঁ, মা যা বলবে সেটাই ভাবতে হবে, কিন্তু বাচ্চার কি কষ্ট হচ্ছে বাচ্চা বলতে পারে না। সুতরাং আমরা বাচ্চার ক্ষেত্রে কি হয়, বাচ্চার ক্ষেত্রে আর বড়দের ক্ষেত্রে কিছুটা আলাদা। এই ক্লাসিক্যাল সিমটমগুলো পাওয়া যায় বড়দের ক্ষেত্রে, বাচ্চাদের পাওয়া যায় না। বাচ্চাগুলো কি খাচ্ছে না, একটু জ্বর হয়েছে, তারপরে দু একবার বমি করেছে, তারপরে হয়তো দেখা গেল যে পাতলা পায়খানা করেছে এবং কিছুতেই খেতে চাইছে না। বাচ্চাগুলো হয়তো এইভাবে আসছে, এবং অনেক সময় বাচ্চা আসে মানে বড়রা অত মানে ফেটে যাওয়া অ্যাপেন্ডিসাইটিস নিয়ে কম আসে, বাচ্চারা খুবই বেশি আসে। 2 বছরের কমে বাচ্চারা বেশিরভাগই প্রেজেন্ট করে যে পারফোরেশন মানে ফেটে গেছে এবং পেরিটোনাইটিস, গোটা পেটের মধ্যে ইনফেকশন ছড়িয়ে গেছে। এই অবস্থায় বাচ্চাগুলো বেশি ভর্তি হয় আমাদের কাছে, এবং অ্যাডাল্টে সেটা হয় না। অ্যাডাল্টে ক্লাসিক্যাল সিমটম নিয়ে বেশিরভাগ আসে, যারা নেগলেক্ট করে সেটা আলাদা কথা। বেশিরভাগই যে একটা পেরিঅ্যাম্বেলিক্যাল পেন, দু একবার বমি করেছে, একটু টেম্পারেচার হয়েছে, খেতে পাচ্ছে না, পায়খানা ঠিক হয়নি, এটা হচ্ছে অ্যাডাল্ট। বাচ্চাদের কিন্তু বেশিরভাগই ফেটে আসে। সেক্ষেত্রে কতটা ভয়াবহ হতে পারে যদি সেই মুহূর্তে চিকিৎসা না দেওয়া হয়? না, দেখুন যে কোনো ইমার্জেন্সি, এটা শুধু অ্যাপেন্ডিসাইটিস বলে নয়, মেডিকেল সায়েন্সে যে কোনো প্রবলেম যদি নেগলেক্ট করেন তাতে খারাপ হবে, ইভেন ডেথ মে অকার। আপনারা পুষ্পেন্দু বাবু যিনি আমাদের ইয়ে করতেন আগে, খেলার বিভিন্ন প্রচার করতেন আকাশবাণীতে, তিনি কিন্তু মারা গেছিলেন অ্যাপেন্ডিসাইটিস হয়ে। সুতরাং অ্যাপেন্ডিসাইটিসে মৃত্যু অবধি ঘটতে পারে যদি চিকিৎসা ঠিক করে না হয়। ঠিক করে মানে সব থেকে যেটা হচ্ছে নেগলেক্ট। সার্জনের কাছে গেলে তিনি তো নেগলেক্ট করবেন না, হ্যাঁ, কিন্তু অনেকে আছে তারা রিল্যাক্টেন্ট, 2 দিন 3 দিন 4 দিন, আমরা বহু সময় পাচ্ছি যে 5 দিন 7 দিন ধরে এদিক ওদিক বিভিন্ন রকমভাবে চিকিৎসা, বিভিন্ন ডাক্তারদের কাছে না গিয়েও তো এখন গোটা ভারতবর্ষে চিকিৎসা হয়, এবং ভারতবর্ষের আশপাশের দেশে সব চিকিৎসা হয় যেটা ডাক্তাররা করেই না, হ্যাঁ, বাইরে ওষুধ খাচ্ছে, এইভাবে করছে, এবং যখন খুব খারাপ তখন তারা কোনো হসপিটালে যাচ্ছে কিংবা ডাক্তারের কাছে যাচ্ছে, এবং ডেফিনেটলি খারাপ হতে পারে, মারা যেতে সেপ্টিসিমিয়া হয়ে ডেথ অব্দি, মাল্টি অর্গান ফেলিওর হলো, ডেথ হলো, হয়। এক্ষেত্রে ইনভেস্টিগেশন প্রসেস কি কি রয়েছে? দেখুন, অ্যাপেন্ডিসাইটিস বেসিক্যালি এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। সার্জন দেখবে, সার্জন হিস্ট্রি নেবে, তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবে। ক্লিনিক্যাল এক্সামিনেশনে যেটা হচ্ছে যে আমাদের প্রথম দিকে যদি আর্লি কেস হয় তাইলে দেখা যাবে যে ডান দিকের তল পেটে, আমাদের বলি ওটা ম্যাকবার্নেস পয়েন্ট। ম্যাকবার্নেস পয়েন্টটা হচ্ছে যে নাভি এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন বলে একটা পয়েন্ট আছে, তার মিডিয়াল 2/3 ল্যাটারাল 1/3, তাকে বলে ম্যাকবার্নেস পয়েন্ট। এইখানে সব থেকে বেশি ব্যথা হয় ডান দিকের তল পেটে, এটা ব্যথা হয়। এইভাবেই সেখানে হাত দিয়ে যখন গোটা পেটটা আমরা এক্সামিন করি দেখা যাবে ওইখানে সব থেকে ব্যথা আছে। এবং আর একটা জিনিস হচ্ছে, দেখা যাবে যে পেটটাকে যদি খুব নরম করে আমরা প্যালপেট করি, দেখি, তাহলে দেখা যাবে
দেখবেন বাঁ দিকটা বেশ নরম, মানে হাতটা নেমে যাচ্ছে, ডান দিকটা নামছে না, শক্ত হয়ে আছে। অতএব সেইটাকে আমরা বলি যে না, ওই জায়গায় আন্ডারলাইং একটা ইনফ্লেমড অর্গান আছে। এবং ডান দিকের তলপেটে কমনেস্ট ইনফ্লেমড অর্গান হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। ওকে, সেক্ষেত্রে স্যার কি কি পরীক্ষা করলে পরে হ্যাঁ, পরীক্ষামূলক পদ্ধতি কি সাধারণত রয়েছে? দেখুন, পরীক্ষা এককালে তো আমরা এগুলো পরীক্ষা করতাম না। আমরা সাধারণত ক্লিনিক্যাল বেসিসে পেশেন্টের মুখ থেকে শুনে তার বিভিন্ন ইনভেস্টিগেশন করে আচ্ছা। মোটামুটি ক্লিনিক্যাল এক্সামিনেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এইবার যুগ পাল্টেছে, যুগের সাথে ইনভেস্টিগেশন ঢুকেছে। ইনভেস্টিগেশনের মধ্যে বেসিক ইনভেস্টিগেশন আমরা কি করব? আমরা একটা রক্তের কাউন্ট করব। রক্তের কাউন্ট, টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, হিমোগ্লোবিন করে আমরা দেখব যে টোটাল কাউন্টটা বেড়েছে, এবং সেইটা বেড়েছে, কতটা বেড়েছে এটা হবে যতটা সিভিয়ার দ্য ডিজিজ। মনে করুন প্রথম দিকে হলে হয়তো দেখা গেল 10,000 অব্দি নর্মাল, 11,000, 12,000 এরকম। এইবার ফেটে গোটা পেটে পুঁজ হয়ে গেলে দেখা যাবে 30,000, 32,000, 40,000 অব্দি কাউন্ট বেড়ে গেছে। নিউট্রোফিল কাউন্ট অনেক বেড়ে গেছে, ঠিক আছে? ইট ইজ ভেরি ইন্ডিকেটর যে আন্ডারলাইং রীতিমতো ইনফেকশন আছে। এইটা হচ্ছে ফার্স্ট। প্লাস হচ্ছে দেখুন, অনেক প্যাথোলজি আছে যেটা অ্যাপেন্ডিসাইটিস মিমিক করে। ইট ইজ নট অ্যাপেন্ডিসাইটিস, কিন্তু এসেছে ঠিক অ্যাপেন্ডিক্সের মতো ফিচার নিয়ে। সেগুলো কি কি? দেখুন, একটা সামান্য কোলাইটিস, অ্যামিবিক কোলাইটিস আমাদের দেশে খুব কমন। সেটা অ্যাপেন্ডিসাইটিসের মতো ডান দিকে একটু ব্যথা হতে পারে, তার সাথে হয়তো ইরেগুলার পায়খানা হচ্ছে, ঠিক আছে? ওয়ান। সেকেন্ড হচ্ছে মেয়েদের ক্ষেত্রে দেখা যাবে, সব থেকে এটা মনে রাখতে হবে, মেয়েদের ক্ষেত্রে মনে করুন মাসিক বন্ধ আছে, তারপরে হঠাৎ দেখা গেল যে তলপেটে ব্যথা হলো, একটু ফেন্টিং অ্যাটাকও হতে পারে, দিয়ে দেখা গেল যে পেশেন্ট এলো তলপেটে ব্যথা নিয়ে। দ্যাট মে মিমিক অ্যাপেন্ডিসাইটিস। আসলে টিউবাল প্রেগন্যান্সি আসতে পারে, সেই টিউবের মধ্যে প্রেগন্যান্সি সেটা ফেটে গেছে, সেখান দিয়ে ব্লাড বেরিয়েছে, সেই ব্লাডটা ডান দিকে তলপেটে ঢুকেছে। হ্যাঁ, আর একটা রোগ আছে মেয়েদের, এন্ডোমেট্রিওসিস। সেটা একই রকমভাবে এন্ডোমেট্রিওসিসে তলপেটে ব্লিড করে, এবং সেই যে ব্লিড করলো সেই ব্লাডটা ডান দিকে চলে এলো। অতএব যেটা সাধারণত মিড সাইকেল পেন হয়, দিয়ে ডান দিকে এলো, একদম ক্লাসিক্যাল মনে হবে অ্যাপেন্ডিসাইটিস, কিন্তু এটা অ্যাপেন্ডিসাইটিস নয় আদৌ। থার্ড হচ্ছে যে মনে করুন অ্যাপেন্ডিক্সের পেছনে কি আছে, এটাকে বলি আমরা রেট্রোপেরিটোনিয়াম। সেই পেছন দিকে কি নেমেছে, কিডনি থেকে ইউরেটার ইউরিন নিয়ে পেচ্ছাপের থলিতে নিয়ে যাচ্ছে। আপনি সেখানে কোনো ইনফেকশন অথবা সেখানে স্টোন আছে, তাইলে আপনার একই রকমভাবে ওখানে ব্যথা হবে, বাট দ্যাট পেইন ইজ ভেরি সিভিয়ার পেইন, এবং যাবে পেচ্ছাপের রাস্তার দিকে, মানে ওটা সরে সরে যাবে। সুতরাং তখন সন্দেহ করতে হবে যে এই পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে না এই পেশেন্টের ইউরেটারিক স্টোন অথবা ইনফেকশন। আপনি ইউরিন পরীক্ষা করে যদি দেখেন, ইউরিন পরীক্ষা করা উচিত, পরীক্ষা করে যদি দেখেন যে প্লেন্টি অফ আরবিসি আছে, প্লেন্টি অফ আরবিসি, হ্যাঁ, লোহিত কণিকা প্রচুর আছে, হ্যাঁ, ইট ইজ সাজেস্টিভ যে ওর স্টোন আছে। এইগুলো ভাবতে হবে। আর আপনার মেয়েদের ক্ষেত্রে নিচে পেলভিসে ইনফেকশন, ইউট্রাস ওভারি টিউবসের আশপাশে যদি ইনফেকশন হয়, সেটাতে তলপেটে অ্যাপেন্ডিসাইটিসের মতো ব্যথা হতে পারে। আরও কতগুলো রোগ ভাবতে হবে, যেমন হচ্ছেন এই ক্ষুদ্রান্ত গিয়ে তো সিকামে খোলে, ক্ষুদ্রান্তের শেষ অংশে যদি কোনো প্যাথোলজি হয়, মানে মনে করুন একটা বেকেলস ডাইভার্টিকুলাম বলে একটা রোগ আছে, প্লাস ওখানে ক্রোনস ডিজিজ, টিবি, এগুলো সব অ্যাপেন্ডিসাইটিসের ফিচার নিয়ে আসতে পারে। ইভেন আমাদের গল ব্লাডার স্টোন মিউকোসিল হয়ে বড় হয়ে একদম ডান দিকে ব্যথা হচ্ছে, সবই মনে রাখতে হবে। আবার উল্টোটাও হতে পারে, ডাক্তারকে সব মনে রাখতে হবে যে অ্যাপেন্ডিক্স তার ঠিক জায়গায় নেই, ডান দিকে তলপেট মানে তলপেট, কোনো রিজিড হলে হবে না। দেখা যাবে ডান দিকের উপর পেটে যেখানে গল ব্লাডার থাকে, সেই গল ব্লাডার থাকে, সেখানে ব্যথা হচ্ছে প্রচন্ড, অথচ আপনি আল্ট্রাসাউন্ড করেছেন, আল্ট্রাসাউন্ড বলেছে গল ব্লাডার কমপ্লিটলি নর্মাল। ভাবতে হবে এটা সাব হেপাটিক, মানে লিভারের তলায় অ্যাপেন্ডিক্স পড়ে নেই তো, এটা একটা প্যাথোলজি যে তখন আমরা ভাবি যে এর সাব হেপাটিক অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে? না, আমরা যেটা করি তার পরের ইনভেস্টিগেশনটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি
প্রথম কথা হচ্ছে অ্যাপেন্ডিক্স দেখা যেতেও পারে, হুম। নাও পারে। হুম। যদি অ্যাপেন্ডিক্স দেখা যায়, তার ডায়ামিটার কেমন আছে, তার ইডিমা আছে কিনা, ডান দিকে তলপেটে ফ্লুইড কালেকশন হয়েছে কিনা, পুঁজ আছে কিনা, পেলভিসে কোনো কালেকশন হয়েছে কিনা, এইগুলো সমস্ত ফাইন্ডিং আলট্রাসোনোগ্রাফি পাওয়া যেতে পারে। আরও আলট্রাসোনোগ্রাফি ইম্পর্টেন্স অন্য, আলট্রাসোনোগ্রাফি আমাদের গাইড করবে হুম। যে তার অন্য প্যাথোলজি আছে কিনা। কি অন্য প্যাথোলজি? যেমন মনে করুন একটা লোয়ার ইউরেটার, মানে যে নালীটা ইউরিন নিয়ে আসছে কিডনি থেকে পেচ্ছাপের থলিতে, সেখানে কোনো পাথর আটকে আছে কিনা, এটা আলট্রাসোনোগ্রাফি বলে দেবে। পাথর আটকে থাকলে কি হবে, ওপরের যে ইউরেটারের অংশ সেটা ফুলে থাকবে, সেটা আলট্রাসোনোগ্রাফি বলে দেবে। সুতরাং এইভাবে আমরা এক্সক্লুড করি যে অন্য প্যাথোলজি নয়, এটা অ্যাপেন্ডিসাইটিস। স্যার, যে রোগ নির্ণয়ের পদ্ধতিগুলো আপনি বলেন সেগুলো আর একটা কথা তোমায় বলে রাখি, যেটা হচ্ছে যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কখন এইগুলো নিয়ে অনেক কথা বলছি, এগুলো কখন করি। আলট্রাসোনোগ্রাফি অবধি ঠিক আছে, আলট্রাসোনোগ্রাফি ইজিলি অ্যাভেলেবল, আলট্রাসোনোগ্রাফি ইজ এক্সট্রিমলি চিপ, সস্তায় হয়ে যায়। থার্ড হচ্ছে আলট্রাসোনোগ্রাফির কোনো রেডিয়েশন নেই, কিন্তু লিমিটেশন আছে। এইবার অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে যখন আমরা মনে করছি যে না, অ্যাপেন্ডিসাইটিস হতেও পারে, অ্যাপেন্ডিসাইটিস নাও হতে পারে, তখন উই অ্যাডভাইস দ্য সিটি স্ক্যান, এবং সিটি স্ক্যান ইজ ভেরি সেন্সিটিভ। সুতরাং আমাদের যে করতে হয় না তা নয়, আমরা মানে এমন হয় যে আলট্রাসোনোগ্রাফি কোনো ক্লু দিল না হোয়াট ইজ দ্য প্যাথোলজি, আমাদের সিটি স্ক্যান লিখতে হয়। সিটি স্ক্যান বলে দেয় যে অ্যাপেন্ডিকুলার পারফোরেশন আছে, অ্যাবসিস আছে, অন্য প্যাথোলজি, মানে মনে করো অ্যাডাল্টের ক্ষেত্রে সিকামে কোনো গ্রোথ আছে, আলট্রাসোনোগ্রাফি বলে দেবে সিকামে গ্রোথ আছে কিনা। মেজরিটি ক্ষেত্রে 99% দিস ইজ দ্য ইনভেস্টিগেশন উই ডু, এইটুকু পরীক্ষাই আমরা করি। এই পরীক্ষা নিরীক্ষাগুলো যে কোনো এজের ক্ষেত্রে এই পরীক্ষাগুলোই আসবে? হ্যাঁ, আমরা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে অ্যাভয়েড করি আলট্রাসোনোগ্রাফি, মানে সিটি স্ক্যান, রেডিয়েশন না দিতেই চাই। সেখানে অনেক সময় আমরা এমআরআই এর হেল্প নিই। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা এমআরআই করে করতে হয়, মাঝে মাঝে, ইউজুয়ালি করি না, কিন্তু করতে হয়। এমআরআই করালাম, সেখানে কিন্তু রেডিয়েশনের হ্যাজার্ড নেই, এমআরআই করে আমরা দেখে নিলাম যে অ্যাপেন্ডিসাইটিস আছে কিনা। আচ্ছা স্যার, এবারে আসবো চিকিৎসা পদ্ধতি দিয়ে, কোন পর্যন্ত মেডিসিন দিয়েও চলা যাবে? না দেখো, এই যে মানে অ্যাপেন্ডিসাইটিস এর মেডিকেল ট্রিটমেন্ট এখন অনেক কথা চলছে, বহু কাজ চলছে, বহু বড় বড় সিরিজ হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে এটা নয় যে একবার অ্যাপেন্ডিসাইটিসের ফিচার নিয়ে এলো, আমি মানে ওষুধ দিয়ে চিকিৎসা করলাম। কি ওষুধ দিয়ে চিকিৎসা করব? সাধারণত যে ওষুধ দেওয়া হয় সেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। একটা অ্যান্টিবায়োটিক দিলাম, একটু মেট্রোজিল দিলাম, অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াচ করলাম। যা কাদের ক্ষেত্রে করবো এটা, যে সিমটম ইজ নট দ্যাট সিভিয়ার, সেরকম বেশি সিমটম নয়, হ্যাঁ, যে তাদের ক্ষেত্রে। এবং টোটাল কাউন্টও হচ্ছে যে না অত অ্যালার্মিং টোটাল কাউন্ট নয়, টেম্পারেচার অত অ্যালার্মিং নয়। এতে অনেকের দেখা যাবে যে 48 ঘন্টার ভেতরে রেসপন্স করছে, কমে যাচ্ছে, ওয়েট করো। এর ভেতরে যে সবারই পরে অ্যাপেন্ডিসাইটিস আবার হবে তার কোনো মানে নেই। সুতরাং অনেকের নাও হতে পারে। এই একটা হেল্প এখন নেওয়া হচ্ছে, এবং এখন এইটা নিয়েও অনেক কাজ ডাক্তারি শাস্ত্রে চলছে। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে মানে অ্যাপেন্ডিসাইটিস, প্রথম কথা হচ্ছে বাচ্চাদের সাধারণত আমরা অ্যাভয়েড করি, কনজারভেটিভ ট্রিটমেন্ট অ্যাভয়েড করি, এবং ওল্ড পার্সন তাদের, কারণ এদের ফেটে যায় বেশি, হ্যাঁ, এবং যাদের সিভিয়ার নয় সিমটম তাদের শুধু আমরা কনজারভেটিভ করি। আর এবার সার্জিক্যাল এসো, সার্জিক্যালের ভেতরে কি করা হয়? সার্জিক্যাল ক্ষেত্রে কনভেনশনাল সার্জারি আছে, ল্যাপারোস্কোপিক সার্জারি আছে। আমরা বহু ক্ষেত্রে আমরা কনভেনশনাল সার্জারি এইটা করা হয়। আবার এখন আমরা মেজরিটি পেশেন্টেরই কিন্তু উই ডু ল্যাপারোস্কোপিক সার্জারি, এবং ল্যাপারোস্কোপিক সার্জারি ইজ এক্সিলেন্ট সার্জারি। এতে তোমার সেফলি আনকমপ্লিকেটেড, ইভেন কমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিসের ট্রিটমেন্ট করা সম্ভব। প্রসেসটা কি রয়েছে সেক্ষেত্রে? ল্যাপারোস্কোপিকের ক্ষেত্রে কি প্রসেসে সার্জারিটা হতে পারে?
না, ল্যাপারোস্কোপিতে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমত জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হবে, সেকেন্ড হচ্ছে যে আমরা 3টে ফুটো করি। ওকে। হ্যাঁ, বিশেষ করে আমি যেটা করি যে বাচ্চাদের ক্ষেত্রে তো একটা 5 একটা 3 মানে 3 মিলিমিটার ফুটো দুটো, একটা 5 মিলিমিটার ফুটো। 5 মিলিমিটার ফুটোটা নাভির উপরে করি, আর 3 মিলিমিটার ফুটো দুটো আমরা করি লেফট আইলিয়াক ফসা, মানে বাঁ দিকে একটা ফুটো করি আর একটা ডান দিকের উপরে ফুটো করি, এইভাবে করি। এবং দেখো 3 মিলিমিটার মানে তো ইউ ক্যান অ্যাসেস যে একদম জাস্ট একটা ছুঁচের মতো, ঠিক আছে। এবং এই ফুটো করে আমরা প্রথমে হচ্ছে প্যাথোলজি দেখে নেওয়া। ল্যাপারোস্কোপির অ্যাডভান্টেজ কি? ল্যাপারোস্কোপির অ্যাডভান্টেজ হচ্ছে যেই তুমি টেলিস্কোপটা পেটের মধ্যে দিলে এবং আলো জ্বালালে, তুমি পেট কেটে কি করো, একটা ছোট জায়গা তুমি কেটেছো, সেই জায়গাটা দেখতে পাচ্ছ। আর যেখানে ল্যাপারোস্কোপি হচ্ছে, ল্যাপারো মানে পেট, স্কোপি মানে দেখা, ইউ ক্যান সি হোল অ্যাবডোমেন, গোটা পেটে যে কোনো কর্নারে রিচ করতে পারো ল্যাপারোস্কোপ নিয়ে। অনেক সময় এটা হতে পারে তো যে আমি অ্যাপেন্ডিসাইটিস ভেবে আমি ল্যাপারোস্কোপি করেছি, করতে গিয়ে দেখলাম অ্যাপেন্ডিক্স নর্মাল, দেন ইউ আর টু সার্চ ফর আদার প্যাথোলজি, অন্য কোনো প্যাথোলজি। তুমি মেয়েদের ক্ষেত্রে ইউট্রাস, ওভারি, টিউবস, তুমি পুরো ইন্টেস্টিন তুমি দেখে নিতে পারো। তুমি ডান দিকে গল ব্লাডার, লিভার বা প্যানক্রিয়াটিক প্যাথোলজি আছে কিনা। অনেক সময় দেখা যায় কি যে তোমার দেখে মনে হয়েছে অ্যাপেন্ডিসাইটিস, তুমি ল্যাপারোস্কোপি করতে গেছো, দিয়ে দেখলে ক্যালসিফিকেশন আছে ওমেন্টাল ফ্যাটে, মানে প্যানক্রিয়াটাইটিস হয়েছে, হতে পারে, বা আদার অন্য প্যাথোলজিও হতে পারে। এইটা তুমি ইজিলি ইউ ক্যান সি বাই ল্যাপারোস্কোপ। হ্যাঁ, মানে রোগীদের অত্যন্ত সুবিধাই হয়। সুবিধা হয় ডেফিনেটলি। তারপরে সব থেকে ল্যাপারোস্কোপির বড় সুবিধা হচ্ছে যে রিকভারি, অনেক আর্লি রিকভারি, পেট কেটে রিকভারি দেরি হয়। সেকেন্ড হচ্ছে যে কসমেটিক্যালি ইট ইজ গুড, এ তো ফুটোগুলো বোঝাই যায় না পরে, কসমেটিক্যালি গুড। থার্ড হচ্ছে যে আমরা যে খুব সুন্দর করে আমরা জানি যে অপারেশন করার পরে হার্নিয়া হয়, তাকে আমরা ইনসিশনাল হার্নিয়া বলি। যদি ল্যাপারোস্কোপি করা হয়, ইনসিশনাল হার্নিয়ার চান্স ইজ ভেরি ভেরি লেস, হয় না বললেই চলে। তারপরে বাচ্চা সে স্কুলে যাবে, সে আটকে আছে 15 দিন 20 দিন আটকে আছে পেট কেটে, ল্যাপারোস্কোপি করলে তোমার নেই, 7 দিন পরে একজন গিয়ে তার অফিসে জয়েন করতে পারে, বাচ্চা স্কুলে যেতে পারে। এবং সব থেকে হচ্ছে যে লেস পেন, ব্যথা অনেক কম, রিকভারি অনেক তাড়াতাড়ি। অনেক এই পেট কেটে একটা সেলাইন বেশি দিতে হয়, ল্যাপারোস্কোপিতে মিনিমাম সেলাইন দিয়ে অপারেশন হয়ে যায়। অর্থাৎ খুব শিগগিরই দৈনন্দিন জীবনে আবার ফিরে যেতে পারে। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। এবং কি কি কমপ্লিকেশনস রয়েছে এই অ্যাপেন্ডিসাইটিসের? অ্যাপেন্ডিসাইটিসের কমপ্লিকেশন তো অলরেডি বললাম তোমাকে। সব থেকে হচ্ছে ভয়ানক যেটা, সেটা হতে পারে ফুটো হয়ে যেতে পারে। ঠিক আছে, অ্যাপেন্ডিক্সটা ফেটে গেল, অ্যাপেন্ডিক্সের মধ্যে কি আছে, মধ্যে স্টুল আছে, সেই স্টুলগুলো বাইরে বেরিয়ে এলো, দিয়ে ইনফেকশন ছড়িয়ে গেল, এটা হচ্ছে গ্রেভেস্ট কমপ্লিকেশন। এখন দেখো, অ্যাপেন্ডিসাইটিস যখন হচ্ছে তখন ইনফেকশন, ওখানে যেই ইনফ্লামেশন হলো অ্যাপেন্ডিক্সে, নেচার কি করবে? নেচার উইল ট্রাই টু প্রোটেক্ট। তার জন্য অ্যাবডোমেনের ভেতরে আছে মেসেন্ট্রি, আছে একটা চর্বির পর্দা আছে, এবং এই পর্দাটা করে কি, একে আমাদের ডাক্তারি শাস্ত্রে আমরা বলি পুলিশম্যান অ্যাবডোমেন। সেই পুলিশ পাঠিয়ে দিল নেচার, গিয়ে অ্যাপেন্ডিক্সটাকে চারিদিক দিয়ে ঘিরে ধরলো, ঘিরে ধরে যাতে ফেটে সব জায়গায় পুঁজ চলে যেতে না পারে, বা ওখানে তখনকার মতো আটকে গেল। তারপরে দেখা যাক যে 2-3 মাস পরে আমরা অ্যাপেন্ডিক্স অপারেশন করলাম, এটাকে বলে ইন্টারভ্যাল অ্যাপেন্ডিসেক্টমি। করতে হয় লাম্প হয়ে গেলে, তখন ইন্টারভ্যাল অ্যাপেন্ডিসেক্টমি। লাম্প আর কিচ্ছু নয়, ইট ইজ দ্য প্রোটেক্টিভ মেকানিজম অফ নেচার। নেচার একটা খারাপ অ্যাপেন্ডিক্সকে বাঁচানোর চেষ্টা করছে যাতে ও খারাপ না হয়। সর্বদা পারে না, যে ওটা করা সত্ত্বেও দেখা গেল যে ওখানে পুঁজ জমলো, তারপরে দেখা, এবং যখন এমনি লাম্প হয় উইদাউট অ্যাবসিস, মানে পুঁজ না হওয়া লাম্প হয়, তখন অনেক সময় আমরা কনজারভেটিভ করি, আমরা তখনকারটা ম্যানেজ করে নিই অ্যান্টিবায়োটিক দিয়ে, সেলাইন, মেট্রোজিল, এই সমস্ত দিয়ে, তখন 48 ঘন্টার পর যদি কমে গেল আমরা উই ডোন্ট টাচ। কিন্তু যেখানে পুঁজ হয়ে গেল তখন, বা পেরিটোনাইটিস হয়ে গেল, তখন আমাদের প্রয়োজন হলে ওপেন করতে হবে, দিয়ে আমাদের অ্যাপেন্ডিসেক্টমি। এটা ওল্ড এজের ক্ষেত্রে না, যে কোনো এজের ক্ষেত্রে এই পর্যায়ে চলে গেলে? কোনো ক্ষেত্রেই এই পর্যায়ে যেতে পারে, ওল্ড আর পিডিয়াট্রিক এজে বেশি যায় এটা। আচ্ছা, তখন এই পন্থাটা অবলম্বন করতে হয়। হ্যাঁ,
স্যার দৈনন্দিন জীবনে কি কি এড়িয়ে চললে পরে এই রোগগুলো থেকে আমরা মোটামুটি এই রোগের থেকে দূরে থাকতে না, পারবো? এইভাবে স্পেসিফিক কিছু নেই, কিন্তু এটাও ঠিক যে তোমাকে ফাইবার বেশি খেতে হবে, তোমাকে জল বেশি খেতে হবে, তোমার বেশি রিচ খাবার বিভিন্ন এগুলো নেই। মেন হচ্ছে বায়োল হ্যাবিট নর্মাল থাকলে এগুলো কম হবে। স্যার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন এই বিষয়ে, যাতে না, তারা দর্শকদের নিজেদেরকে উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে দেখুন, কোনো জিনিস নেগলেক্ট করলে হবে না। আপনারা, আমি লক্ষ্য করি, আমি দীর্ঘদিন এই প্রফেশনে আছি, একটা জিনিস লক্ষ্য করছি যে মানুষের অজ্ঞতা। মানুষ প্রথমেই একটা কিছু পেটের প্রবলেম হলো, প্রথমেই নিজেরা ভাবলো যে অম্বল এবং গ্যাস। এই যে কথা, এই কথাটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। এবং আপনারা নিজেরা সেলফ মেডিকেশন করবেন না। আপনারা নিজেরা করেন কি, আমি লক্ষ্য করছি তারা গিয়ে এখানে, এ তো আর বিদেশ নয়, বিদেশে আপনি প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ পাবেন না, কিন্তু আমাদের দেশে আপনি গেলেই আপনাকে আর আপনারা সব নাম জানেন ওষুধের, আপনারা গেলেই বললো একটা প্যান্ডি দাও, একটা মেট্রোজিল দাও, সব চেয়ে চেয়ে ওষুধ নিয়ে নিলেন। একটা ড্রটিন, এখন আবার শিখে নিয়েছে, সব ওষুধের ট্রেড নেমগুলোও শিখে নিয়েছে। একটা ড্রটিন দাও, দিয়ে নিয়ে নিল, নিজে খেয়ে নিল, খেয়ে নিয়ে 2-3 দিন কাটিয়ে দিলেন, এবং 2-3 দিন কাটিয়ে যখন রীতিমতো বিপদে পড়েছেন, তখন আপনাদের খোঁজ পড়ে যে ডাক্তারের কাছে যেতে হবে। আমি বলবো যে কিছু না, আপনারা ফর গড সেক, আপনাদের কোনো অসুবিধা হলে স্থানীয় ডাক্তারের কাছে, আপনার নিজের যিনি ডাক্তার দেখেন তার কাছে যান, অথবা হসপিটাল। এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং পেরিফেরি, প্রত্যেকটা ভালো চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত আমাদের জীবন। সুতরাং আপনারা কেন সেখানে না গিয়ে সেলফ মেডিকেশন, দোকান থেকে ওষুধ কিনছেন, এ ঠিক না। তার ফল আমরা লক্ষ্য করছি যে মাঝে মাঝে ডিজাস্ট্রাস, মানে হচ্ছে যে এই যে কমপ্লিকেশনগুলো আপনারা শুনতে পেলেন এতক্ষণ, এই ঘটনাগুলো ঘটছে জাস্ট ফর ইগনোরেন্স। মানুষ এগুলো বুঝছে না যে রোগ হলে ডাক্তারের কাছে যেতে হবে, এবং একজন কোয়ালিফাইড ডাক্তার নিশ্চয়ই তিনি আপনার একটা সুব্যবস্থা করে দেবেন। তিনি যদি সার্জেন নাও হন, তাকে সার্জেনের কাছে পাঠানো, তাকে হসপিটালে, এখন প্রত্যেকটা হসপিটাল ইমার্জেন্সি ট্যাকেল করার জন্য যথেষ্ট, তাদের কাছে যান, গিয়ে দেখুন আপনার ঠিক অপারেশন হয়ে যাবে। অথচ দেখা যাচ্ছে যে আমরা মানে জাস্ট না জানার জন্যে আমরা এই সমস্ত বিপদে পড়ি। একদমই তাই। অর্থাৎ ডক্টর যেটা বললেন, কোন কোন ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে এবং কি কি সিমটমস থাকলে আমরা বুঝতে পারবো যে অ্যাপেন্ডিসাইটিস এই রোগটি আমাদের মধ্যেও বাসা বেঁধেছে। পাশাপাশি মেয়েদের ক্ষেত্রে যেটা বললেন, পেটে ব্যথা থেকে শুরু করে পিরিয়ডস, অর্থাৎ সেই বিষয়টি, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। মাসিকের যে গ্যাপটা, সেক্ষেত্রে কতটা সচেতন হওয়া। তাছাড়া বাচ্চাদের ক্ষেত্রে যারা নিজেরা বলতে পারে না নিজেদের সমস্যাগুলো, তাদের মা বাবাদের কতটা সচেতন হতে হবে। প্রতিটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের এই এপিসোড। আশা করি আপনাদের অত্যন্ত কাজে আসবে, এবং যারা শুনলেন মন দিয়ে প্রতিটি বিষয় কিন্তু মাথায় রাখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে।